আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখতে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সভ্যতার সংকট প্রবন্ধ। এবারেই পাঠ বিশ্লেষণ শুরু করছি। আমার বয়স যখন অল্প ছিল, আমরা জানি রবীন্দ্রনাথ 1878 খ্রিস্টাব্দে অর্থাৎ 17 বছর বয়সে ইংল্যান্ডে গিয়েছিলেন। সেই সময় জন ব্রাইটের মুখ থেকে, জন ব্রাইট একজন রাজনীতিবিদ, সমাজ সংস্কারক এবং বাগ্মী নেতা। ওই যে ভালো বক্তৃতা দিতে পারতেন। এবং বাহিরে কোনো কোনো সভায় যে বক্তৃতা শুনেছিলাম, কার কথা? জন ব্রাইটের বক্তৃতা শুনেছিলেন। তাতে শুনেছি চিরকালের ইংরেজের বাণী, অর্থাৎ একজন ইংরেজ যেমন হওয়া উচিত, চিরকালের ইংরেজের বাণী, ইংরেজের মুখে মানবতার বাণী, উদারতার বাণী, স্বাধীনতার বাণী, ন্যায় বিচারের বাণী, ব্যক্তি স্বাধীনতার কথা যেমন ফুটে উঠবে, ঠিক জন ব্রাইটের মুখে এরকম কথাই তিনি শুনেছিলেন। সেই বক্তৃতায় হৃদয়ের ব্যাপ্তি, জাতিগত সকল সংকীর্ণ সীমা। জাতিগত সংকীর্ণতা হচ্ছে, যেমন আমরা মুসলিম, আমরা হিন্দুদের দেখব না, আমি হিন্দু, আমি মুসলিমকে দেখব না, এরকম এটা হলো সংকীর্ণতা। বা হিন্দু উচ্চ বর্ণ, নিচু বর্ণ, এগুলো হলো সংকীর্ণ সীমা। এগুলোকে অতিক্রম করে কী করেছে, যে প্রভাব বিস্তার করেছিল, সে আমার আজ পর্যন্ত মনে আছে। ওনার বয়স এখন 80 বছর, অর্থাৎ জীবনের শুরুতে যে মানুষের সাথে পরিচিত হয়েছিলেন, সেই কথাগুলো এখনও তার মনে আছে। আজকের এই শ্রীভ্রষ্ট দিনে, 1941 খ্রিস্টাব্দ, এই শ্রীভ্রষ্ট ইংরেজের যে সৌন্দর্য, যা কিছু ভালো ছিল, আজকের এই শ্রীভ্রষ্ট দিনেও আমার পূর্ব স্মৃতিকে রক্ষা করছে। আজকের এই দিন বলতে 1941 খ্রিস্টাব্দকে ইঙ্গিত করা হয়েছে। শ্রীভ্রষ্ট হয়েছে ইংরেজরা, ব্রিটিশ শাসকেরা, অর্থাৎ এই জাতি। এই পরনির্ভরতা, অর্থাৎ আমরা যে ইংরেজের উপর নির্ভরশীল ছিলাম, নিশ্চয়ই এটা আমাদের শ্লাঘার বিষয় ছিল না, এটা অবশ্যই প্রশংসা, ভালো কিছু ছিল না। আমরা যে পরনির্ভরশীল, আমরা অন্য জাতির কাউকে প্রশংসা করছি, এটা অবশ্যই প্রশংসার কোনো বিষয় ছিল না। কিন্তু এর মধ্যে এইটুকু প্রশংসার ছিল যে আমাদের আবহমান কালের অনভিজ্ঞতার মধ্যেও মনুষ্যত্বের যে একটি মহৎ রূপ সেদিন দেখেছি। মনুষ্যত্বের রূপ দেখেছি ইংরেজদের মধ্যে, তাদের উদারতা, মানবিকতা এবং যে ইতিবাচক বৈশিষ্ট্য দেখেছেন, তা বিদেশীয়কে আশ্রয় করে প্রকাশ পেলেও, বিদেশীয় বলতে এখানে ইংরেজকে আশ্রয় করে প্রকাশ পেয়েছে, তাকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা, অর্থাৎ ওদের ভালো বৈশিষ্ট্যগুলো, ভালো গুণগুলো শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করার শক্তি আমাদের ছিল, এবং সে ব্যাপারে কোণঠাসা ছিল না। এমন না যে ওরা ইংরেজ, ওদের ভালো দিক যেগুলো, সেগুলো আমরা গ্রহণ করব না, এরকম কিছু এদের মধ্যে, অর্থাৎ রবীন্দ্রনাথের মধ্যে ছিল না। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তাদের যা কিছু ভালো সেগুলো গ্রহণ করার পক্ষে ছিলেন। কারণ মানুষের মধ্যে যা কিছু শ্রেষ্ঠ, তা সংকীর্ণভাবে কোনো জাতির মধ্যে বদ্ধ হতে পারে না। অর্থাৎ ইংরেজের যা কিছু ভালো, সেটা শুধু ওদের জন্য নয়, এটা আমাদের জন্য, ভারতবাসীর জন্য সমভাবে প্রযোজ্য। এজন্য বলছে এটা তা কোনো জাতির পন্থী বদ্ধ হতে পারে না, তা কৃপণের অবরুদ্ধ ভাণ্ডারের সম্পদ নয়। এটা শুধু ওদের জন্যই ভালো, আমাদের জন্য ভালো নয়, এমন না। অর্থাৎ ওদের সাহিত্য, এদের দর্শন, সংস্কৃতির মতো ভালো যা কিছু, সেটাকে গ্রহণ করার ব্যাপারে রবীন্দ্রনাথ ঠাকুরের আপত্তি ছিল না। তাই ইংরেজের যে সাহিত্যে আমাদের মন পুষ্টি লাভ করেছিল, আজ পর্যন্ত তার বিজয় শঙ্খ আমার মনে মন্দ্রিত হয়েছে। মন্দ্রিত মানে ধ্বনিত। তিনি সাহিত্য থেকে, ইংরেজি সাহিত্য থেকে যে জ্ঞান লাভ করেছিলেন আজ পর্যন্ত, অর্থাৎ ওনার জীবনের শেষ পর্যায়ে, এখন 80 বছর বয়স হয়েছে, এখনও সেই কথা, সেই সুর বাজছে। সিভিলাইজেশন, যাকে আমরা সভ্যতা নাম দিয়ে তর্জমা করেছি, সিভিলাইজেশনকে আমরা সভ্যতা বলছি, তর্জমা অনুবাদ করেছি, তার যথার্থ প্রতিশব্দ আমাদের ভাষায় পাওয়া সহজ নয়, অর্থাৎ এটা কঠিন কাজ। এই সভ্যতার যে রূপ আমাদের দেশে প্রচলিত ছিল, মনু তাকে বলেছেন সদাচার, সৎ আচার, ভালো আচার। তোমরা জানো মনু হচ্ছেন একজন শাস্ত্রকার, ঋষি। 5000-এরও অধিক সময়
আগে তিনি পৃথিবীতে এসেছিলেন এবং একটা বই রচনা করেছেন, নাম হচ্ছে সংহিতা, যেটাকে তোমরা বলো মনো সংহিতা, মনো রচিত সংহিতা। সেখানে মানুষের কি করণীয়, কি বর্জনীয়, কি করা উচিত, কি করা উচিত নয়, সেই বিষয়ক একটা গ্রন্থ হচ্ছে মনো সংহিতা। সংহিতা মূলত অর্থাৎ তা কতকগুলো সামাজিক নিয়মের বন্ধন, কি করা যাবে, কি করা যাবে না, কি করা উচিত, কি করা উচিত না, সেগুলো। সেই নিয়মগুলোর সম্বন্ধে প্রাচীনকালের যে ধারণা ছিল সেও একটা সংকীর্ণ ভূগোল খণ্ডের মধ্যে বদ্ধ। অর্থাৎ কি করা যাবে এটা একটা সংকীর্ণ ভূগোল, একটা বিশেষ এলাকার আচরণকে কেন্দ্র করে এটা নির্ণয় করা হয়েছিল, নির্ধারণ করা হয়েছিল। সরস্বতী ও দৃষদবতী নদীর মধ্যবর্তী যে দেশ, এখানে মানচিত্র দেখো, কুরুক্ষেত্র দেখতে পাচ্ছ, একদিকে আছে সরস্বতী, একদিকে দৃষদবতী। এই দুই নদীর মধ্যবর্তী যে এলাকা, সেই এলাকাটাকে আমরা বলছি ব্রহ্মাবর্ত। এই অঞ্চলের যে মানুষের যে আচরণ, সেই আচরণকে কেন্দ্র করে হয়ে উঠেছিল সদাচার। অর্থাৎ ওদের যে প্রথা, ওদের যে কালচার, সেটাই ছিল সদাচারের বৈশিষ্ট্য। অর্থাৎ এই আচারের ভিত্তি প্রথার উপর প্রতিষ্ঠিত। মনু যে আচার নির্ধারণ করলেন সেটা ছিল প্রথা, এটাই রীতি, এটাই নিয়ম, এটাই প্রথার উপর প্রতিষ্ঠিত। তার মধ্যে যত নিষ্ঠুরতা, যত অবিচারই থাকুক না কেন। এখন হিন্দু সমাজের ইঙ্গিত করছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যে হিন্দু সমাজে কিছু অবিচার বা নিষ্ঠুরতার পরিচয় ছিল, এমন কিছু প্রথা প্রচলিত ছিল। যেমন একটা হলো জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা। যেমন একজন যদি উচ্চ বর্ণের কাউকে, যদি নিচু বর্ণের কেউ স্পর্শ করে তাহলে অপবিত্র হতো, এরকম একটা ব্যাপার। বাল্যবিবাহ তোমরা জানো, 8, 9, 10 এরকম বয়সে বিয়ে দেওয়া হতো। কৌলিন্য প্রথা, উঁচু জাত নিচু জাত একটা ব্যাপার ছিল। সতীদাহ, স্বামীর চিতায় জীবন্ত দগ্ধকরণের একটা প্রথা ছিল, যে স্বামী মরে গেলে স্ত্রীকে জীবন্ত দগ্ধ করা হতো, এই প্রথা। এবং বিধবা বিবাহ নিষেধ করা হয়েছিল। এবং সমুদ্র যাত্রা, যেটাকে বলে কালা পানি পাড়ি দিলে কি হতো, তাকে সমাজচ্যুত করা হতো। ওই সদাচার এই প্রথার উপর প্রতিষ্ঠিত, তার মধ্যে যত অবিচারী থাক। এই কারণে প্রচলিত সংস্কার আমাদের আচার ব্যবহারকেই প্রাধান্য দিয়ে চিত্তের স্বাধীনতা নির্বিচারে অপহরণ করেছিল। প্রচলিত সংস্কার যেটা ওই সমাজে প্রচলিত ছিল, আমাদের আচার ব্যবহারকেই প্রাধান্য দিয়ে চিত্তের স্বাধীনতা, চিত্তের স্বাধীনতা হলো যেটা হলো আমাদের মনের স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা, হৃদয়ের স্বাধীনতা, এগুলো অপহরণ করে নিয়েছিল ওই সংস্কারগুলো। অর্থাৎ এখানে ব্যক্তি স্বাধীনতার কোনো ব্যাপার ছিল না, ওই সমাজের মানুষের বা ওই ধর্মের যে রীতি সেটা মেনে চলতে হতো। এখানে অন্ধ প্রথা এবং বাহ্যিক নিয়ম কানুনকে প্রাধান্য দেওয়া হতো। এখানে ব্যক্তির পছন্দ অপছন্দের কোনো ব্যাপার ছিল না। মূলত সদাচারের যে আদর্শ একদা মনো ব্রহ্মাবর্তে প্রতিষ্ঠিত দেখেছিলেন। আমরা দেখেছিলাম যে দৃষদবতী আর সরস্বতী, এই দুই নদীর যে মধ্যবর্তী যে স্থান, সেটা হলো ব্রহ্মাবর্ত। এই ব্রহ্মাবর্তের যে আচার দেখেছিলেন, সদাচারের যে আদর্শ দেখেছিলেন, সেই আদর্শ ক্রমশ লোকাচারকে আশ্রয় করল। লোকাচার আমরা সেটাকে বলি যেখানে ইতিবাচকতার পরিবর্তে জাস্ট লৌকিকতা, লোক দেখানোর একটা ব্যাপার দেখা দিয়েছে, সেটাকে আমরা লোকাচার বলছি, লোকের আচার। আমি যখন জীবন আরম্ভ করেছিলাম, এখন রবীন্দ্রনাথ জীবন আরম্ভ করেছেন, ওনার জন্ম হয়েছে 1861 খ্রিস্টাব্দে, আর একটু বড় হয়েছেন, হয়তো 20 বছর পর থেকে উনি বুঝতে শিখেছেন। তখন ইংরেজি শিক্ষার প্রভাবে এই বাহ্য আচারের বিরুদ্ধে বিদ্রোহ দেশের শিক্ষিত মনে পরিব্যাপ্ত হয়েছিল। তোমরা জানো, রাজা রামমোহন রায় সহ একটা বড় শ্রেণী, তোমরা ওই সময়ের যারা সমাজ সংস্কারক ছিল, তুমি মধুসূদন দত্তের কথাও বলতে পারো, এবং ভোটা শ্রেণী যারা ওই সমাজের ভারতীয় আদর্শ যেটা, সেটার বিরোধিতা করছেন। এই ধারায় বলা যেতে পারে বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রচলনের যে চেষ্টা, এবং ওই সমাজে যারা রেনেসাঁসের সাথে যুক্ত, সবার নামই এখানে আসবে। রাজনারায়ণ বাবু কর্তৃক বর্ণিত তখনকার কালের শিক্ষিত সম্প্রদায়ের ব্যবহারের বিবরণ, অর্থাৎ তারা শিক্ষিত সম্প্রদায় কী কী আচরণ করত, সেই আচরণগুলোর বিবরণ পড়লে সে কথা স্পষ্ট বোঝা যাবে।
এই সদাচারের স্থলে সদাচারের ধারণা দিয়েছিলেন মনু। ব্রহ্মাবর্তের যে আচরণ, সেই আচরণকে সদাচার বলেছিলেন। সেইটার স্থলে সভ্যতার আদর্শ আমরা ইংরেজের কাছ থেকে পেয়েছিলাম। আমরা ইংরেজ জাতির চরিত্রের সঙ্গে মিলিত করে গ্রহণ করেছিলাম। অর্থাৎ আমাদের ভারতবর্ষের আচরণ সদাচার, আর ইংরেজের হলো সভ্যতা। এটাকে ইংরেজ জাতির চরিত্রের সঙ্গে মিলিত করে গ্রহণ করেছিলাম, অর্থাৎ আমরা সভ্যতাকে গ্রহণ করলাম। আমাদের পরিবারে এই পরিবর্তন, আমাদের পরিবার অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারে এই পরিবর্তনকে আমরা প্রথমে দেখেছি বিশেষভাবে ধর্মমত। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ধর্মের অনুসারী ছিলেন, অর্থাৎ হিন্দু ধর্মের যে আপডেট একটা ধর্ম প্রবর্তন করেছিলেন রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর এই ধর্মকে গ্রহণ করেছিলেন কি লোক ব্যবহারে। হ্যাঁ, হিন্দু ধর্ম অনুসারে একভাবে একজনকে সম্বোধন করা সম্ভব, আবার মনে করো থ্যাংক ইউ বলা যেতে পারে, গুড মর্নিং বলতে পারো, এরকম সময়ের ব্যবধানে হিন্দু সভ্যতার অবস্থানে ইংরেজদের যে আচরণ উচ্চারণ, ওদের পদ্ধতিগুলো, ওদের ব্যবহারগুলো আমরা গ্রহণ করতে শুরু করলাম। ন্যায় বুদ্ধির অনুশাসনে পূর্ণভাবে গৃহীত হয়েছিল, অর্থাৎ হিন্দু সংস্কারের জায়গায় ইংরেজদের যেটা কালচার সেটাকে আমরা গ্রহণ করেছিলাম। আমি সেই ভাবের মধ্যে জন্মগ্রহণ করেছিলাম। একটা বিশেষ কাল, যে কালে ইংরেজকে সম্ভাষণ জানানো হয়েছে, সাদরে গ্রহণ করা হয়েছে, ওদের সব কিছুই ভালো, এই ভালো হিসেবে গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে আমাদের স্বাভাবিক সাহিত্য অনুরাগ ইংরেজকে উচ্চ আসনে বসিয়েছিল। সেই সাথে যেহেতু ইংরেজি আদর্শ ভালো, ইংরেজের সাহিত্য ভালো, এই জন্য আমরা ইংরেজকে উচ্চ আসনে বসিয়েছিলাম। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি সাহিত্যকে সম্মানের আসনে বসিয়েছিলেন। এই গেল জীবনের প্রথম ভাগ। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বাস ছিল, সে বিশ্বাসের ভঙ্গ হওয়ার আগের অংশ হলো এটা। হাতগুলো পিছলে যায় হাত থেকে, প্রতিশ্রুতি শব্দটা মুখ লুকিয়ে হাসে। আমরা দেখি প্রতিশ্রুতি একসময় ভঙ্গ হয়, মানুষ তার সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না। আমরা জানি ইংরেজরা যে সভ্যতার আদর্শ নিয়ে যে কথা বলে ভারতবর্ষে এসেছিল, যে আমরা সভ্যতার আলো জ্বালাতে এসেছি, আমরা সভ্য জাতি, তোমরা অন্ধকারে আছো, তোমাদের এখানে আলো জ্বালাতে এসেছি, সেই আদর্শ থেকে তারা যে চ্যুত হলো, এই প্রতিশ্রুতি যে ভঙ্গ করলো, সেটাই আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বাস নষ্ট হওয়ার প্রধান কারণ। অর্থাৎ আজকে আমরা এখানেই শেষ করছি। আজকে আমরা দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজ সভ্যতার প্রতি যে বিশ্বাস ছিল, যে মোহ ছিল, যে ওদের প্রতি যে ভালোবাসা ছিল, শ্রদ্ধা ছিল, সেই শ্রদ্ধা কী কারণে নষ্ট হলো সেটা আমরা প্রথম পর্যায়ে দেখলাম। আর আগামী পর্যায়ে, এর পরের পর্যায়ে আমরা দেখব কী কী কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের এই মোহভঙ্গ হয়েছিল, সেটা আগামী পর্বে দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবার প্রতি দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।